হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের অধ্যায় 2 গতির পঞ্চম ভিডিও। লক্ষ্য করো সবাই। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আমার তাহলে ত্বরণের মান কিন্তু দেওয়া আছে, তাই তো? আচ্ছা, 20 সেকেন্ড যাবত একটা বাইক চললো। তাহলে এই বাইকটা কি হয়েছে? বাইকটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, আর 20 সেকেন্ড যাবত সেই বাইকে ত্বরণ হয়েছে। ত্বরণের মান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এখানে কি কি দেওয়া আছে লক্ষ্য করে আমরা সবাই একটু জানতে চাইছে। প্রথম প্রশ্ন, শেষ বেগ কত? শেষ বেগের মানটা জানতে চাইছে। এখন দেখো, আমরা শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। আর এখানে যেহেতু বলা যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আমার আদিবেগের মানও কিন্তু আমি জানি। আদিবেগের মান তাইলে কত বলো তো? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে তার কিন্তু প্রথমে কোনো বেগই ছিল না, অর্থাৎ তার আদিবেগ হইল 0 মিটার পার সেকেন্ড, এটা আমি জানি। আবার তার ত্বরণের মান কিন্তু আমি বইলা দিছি কোশ্চেনে। এছাড়াও এই ত্বরণটা কত সময় ধরে হয়েছে সেটাও কিন্তু আমার বলা আছে। আচ্ছা, তাহলে ভি এর মানটা জানতে চাইছে। ইউ, এ, টি, এই তিনটা জিনিস দিয়ে দিছে। আমরা বুঝতেই পারতেছি কোন সূত্রের মাধ্যমে সলভটা করতে হবে। আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। গত ক্লাসে কিন্তু এই যে সূত্রের যে প্রতিপাদনগুলো আছে, মানে কিভাবে কোন সূত্রগুলো আসছে সেগুলো সব আমি দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আদিবেগের মান ইউ কত? 0। ত্বরণের মান কত দেওয়া কোশ্চেনে? 3। আর সময়ের মান কত দেওয়া? 20। তাহলে আমার শেষ বেগ কত হইল? 3 20 গুণ করলে 60 মিটার পার সেকেন্ড। একক কিভাবে মিটার পার সেকেন্ড হইলো? লক্ষ্য করো, আদিবেগের একক কিন্তু বা বেগের একক কিন্তু মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি? ত্বরণের একক হইলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক কি? ত্বরণের একক হলো অনেকটা এরকম যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সাথে গুণ হয়েছে সময়। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দেখো, এই সেকেন্ড আর সেকেন্ড স্কোয়ার কাটাকাটি করলে নিচে কিন্তু শুধুমাত্র একটা সেকেন্ডই থাকে, তাই তো? তাহলে মিটার পার সেকেন্ড। এছাড়া এটা তো একটা বেগ, তো বেগের একক মানেই তো মিটার পার সেকেন্ড। বুঝছো বিষয়টা? তাহলে শেষ বেগ কিন্তু বের হয়ে গেল। এটা সব থেকে কমন টাইপের ম্যাথ, এত সহজ আসলে পরীক্ষায় আসা উচিত না, ঠিক আছে? 2 নাম্বার ম্যাথটার দিকে সবাই আমরা একটু লক্ষ্য করি। ভাইয়া কি বলছে? মোট অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ একটু আগের ম্যাথে আমরা যেভাবে কইরা শেষ বেগটা বের করছি, এখন মোট অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কি জানতে চাইছে দেখো, এস জানতে চাইছে। আর আমরা কি কি জানি? আমরা ইউ এর মান জানি 0, আমরা এ এর মান জানি, আমরা টাইম জানি। দেখো তো, এস এর মানটা বের করতে বলছে, আর এই তিনটা ইনফরমেশন আমরা জানি। তাহলে তোমার মাথায় কি কোনো সূত্র আসতেছে? এই চারটা রাশি আছে, এমন কোন সূত্র আছে জানো? একটাই সূত্র আছে, সেটা হলো এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমাদের কারো কি প্রশ্ন আছে কেন এই সূত্রের মাধ্যমে আমরা সলভ করতেছি? দেখো, ইউ এর মান তো 0, টাইম তো 20, তো শূন্যের সাথে তুমি যা যা কিছুই গুণ করো না কেন, এই গুণফলটা কিন্তু 0 হবে। তো আমি এটা লিখলাম না, শুধুমাত্র হাফ ইট স্কোয়ার লিখি। তাহলে হাফ, আর এর মান কত? এর মান তো 3 বইলেই দিছে। টাইমের মান 20 সেকেন্ড, তাহলে টাইম 20-এর স্কোয়ার। দেখো, তোমরা একটু ক্যালকুলেশন করো সবাই। 20-এর স্কোয়ার করলে কত হবে? 400। 400-কে 2 দিয়ে ভাগ করলে 200, 200-র সাথে 3 গুণ করলে 600। তাহলে আমাদের অ্যান্সার হবে 600 মিটার। একটা জিনিস সবাই মনে রাখবা সবসময়, যে এই যে সূত্রগুলো এখানে দেওয়া, এই সূত্রগুলো কিন্তু শুধুমাত্র এসআই এককে প্রযোজ্য। তার মানে তোমার আদিবেগ বা এই যে আদিবেগটা অবশ্যই মিটার পার সেকেন্ড এককই থাকা লাগবে। যদি অন্য কোন এককে থাকে তাহলে অবশ্যই প্রথমে মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? সময় মনে করো ঘন্টায় দেওয়া অথবা মিনিটে দেওয়া হবে না, তোমাকে অবশ্যই সেকেন্ডে আগে কনভার্ট করে নিতে হবে। বুঝছো বিষয়টা? এটাকে কিন্তু আমরা অন্য একটা পদ্ধতিতেও সলভ করতে পারতাম, কারণ 1 নম্বরে আমি কিন্তু বেগ বের করছি না, আমি কিন্তু বেগটা বের করছি। তার মানে আমি আদি বেগ জানি, আমি শেষ বেগও জানি। মানে এই যে 20 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত হবে সেটাও আমি জানি, 1 নম্বরে বের করছি। আবার গাড়িটা কতখানি সময় ধরে চলবে সেটাও আমি জানি। আর আমার বের করতে বলছে এস এর ভ্যালু। এই চারটা মিললে কিন্তু আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
করে দেখতে পারো। আদিবেগের মান 0, শূন্যর সাথে তুমি যদি কত 60, ভি এর মান কত 60 না, শূন্যর সাথে 60 যোগ করো, তাহলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, তাহলে এই যে 30-এর সাথে গুণ হবে কত টাইমের মান 20, তাহলে 30 আর 20 গুণ করলে কত হবে, অবভিয়াসলি 600 মিটার। বলো বুঝছো কিনা? তুমি কিন্তু চাইলে এই সূত্রটার মাধ্যমেও করতে পারো, আবার তুমি চাইলে এই সূত্রটার মাধ্যমেও করতে পারো। যদি 1 নাম্বার আমি না দিতাম, মনে করো এই প্রশ্নে 1 নাম্বার নাই, তখন কিন্তু আমি ইজিলি জাস্ট এইভাবেই করতাম। কারণ তুমি যদি নিচের পদ্ধতি বা বিকল্প পদ্ধতিতে এইভাবে করতে চাও, তার জন্য তোমাকে ভি এর মানটা বের করতে হবে। বুঝছো? ভি এর মান যদি আগে থেকে না বের করো, তাহলে এই পদ্ধতিতে করাটা একটু কষ্টের হবে। আগে ভি এর মানটা বের করে তারপর এখানে করতে হবে। বলো বুঝছো কিনা? কোনো প্রশ্ন আছে? আচ্ছা দেখো, নেক্সট টপিক কি, একাধিক ভেক্টর রাশির যোগফল। আমরা জানি আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাই রাশি, আর যেগুলো পরিমাপ করতে পারি না সেগুলোকে আমরা বলি কি, আর সেগুলোকে আমরা বলি গুণ বা কোয়ালিটি। আর রাশি মানে কি, কোয়ান্টিটি, তাই না? আচ্ছা, তাহলে এই রাশির আমরা প্রকারভেদ শিক্ষা আসছি, যে রাশির দিক আছে নাকি দিক নাই, সেটার উপর ভিত্তি কইরা রাশিকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, স্কেলার আর ভেক্টর। ভেক্টর রাশির অবশ্যই দিক থাকবে, আর স্কেলার রাশির দিক থাকবে না। দেখো, স্কেলার ভেক্টর দুইটাই কিন্তু রাশি, এরা আগে এরা রাশি। রাশি মানেই কি, যেটা তুমি পরিমাপ করতে পারতেছো, তার মানে তুমি স্কেলার রাশি নাও আর ভেক্টর রাশি নাও, তুমি যে রাশি নাও না কেন, প্রত্যেকেরই একটা মান থাকবে, কিন্তু দিক শুধুমাত্র ভেক্টর রাশিরই থাকবে, স্কেলার রাশির কিন্তু থাকবে না। তাহলে একাধিক ভেক্টর রাশির যোগফল আসলে বলতে কি বোঝায়, মনে করো এই বরাবর, ঠিক আছে, একটা ব্যক্তি এখানে ছিল, একজন ব্যক্তি এখানে ছিল, সেইখান থেকে এইখানে গেল, আর এই মোট রাস্তাটা ধরো 10 মিটার, ঠিক আছে, ব্যক্তিটা এখান থেকে এই দিকে গেল 10 মিটার, তারপরে এইখান থেকে মনে করো ব্যক্তি এই দিক বরাবর গেল, এই দিক বরাবর, হ্যাঁ এই দিক বরাবর আমি ধরতেছি যে 8 মিটার গেছে, 8 মিটার, 8 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো, এই ব্যক্তি মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা কিন্তু একেবারে আমাদের এই গতি অধ্যায়ের দ্বিতীয় যে লেকচার, সেখানে আমরা দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো এই ব্যক্তির মোট অতিক্রান্ত দূরত্ব হলো 10 আর 8 যোগ করলে যত হয়, মানে 18 মিটার। তোমার আগে বুঝতে হবে ভাইয়া, দূরত্ব কেমন রাশি, দূরত্ব কিন্তু স্কেলার রাশি, দূরত্বে শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই। তার মানে তুমি এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, তুমি যেদিকে ইচ্ছা সেদিকে যাও, কোনো ব্যাপার না। ইভেন তুমি এইভাবে মোড়াই মোড়াইও যাইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমি যদি দূরত্বের ইকুইভ্যালেন্ট আরেকটা রাশি আছে, যেটার নাম কি, সরণ। এই সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, সরণের অবশ্যই মানের পাশাপাশি একটা দিক থাকবে। এখন আমি যদি বলতাম এই ব্যক্তি এখান থেকে এদিকে গেল, আবার এখান থেকে এদিকে গেল, তার মোট অতিক্রান্ত সরণ কত, সেটা তুমি কি বের করতে পারবা? মোট সরণ কতটুকু হবে? মোট সরণ হবে তার একেবারে আদি বিন্দু, যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে, সেই বিন্দু থেকে শেষ পর্যন্ত যে বিন্দুতে গেছে, এই যে এইভাবে, ঠিক আছে, এই দিকটা মানে লক্ষ্য করো, এইটা হইলো তার সরণ। মানে তুমি যদি এইখান থেকে, এই বিন্দু থেকে একদম শেষ বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত একটা সরল রৈখিক দূরত্ব চিন্তা করো, বা একটা সরল রেখা চিন্তা করো, তাহলে এর পরিমাণই হইল গিয়া সরণ। বলো বুঝছো কিনা? এখন এর পরিমাণ ফিতা দিয়ে তুমি মাপতে পারো, কিন্তু একটা অঙ্ক যখন তুমি করবা কিভাবে করতে পারো, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনে আসাটাই স্বাভাবিক। তার আগে একটা কথা বলো, আমি স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্যগুলো কি তোমরা পড়ছো এর আগের মানে লেকচারগুলোতে? সম্ভবত আমি দ্বিতীয় লেকচার না জানি তৃতীয় লেকচারে পার্থক্যগুলো পড়াইছিলাম। সে সময় একটা কথা বলছি যে ভেক্টর রাশির যে যোগ, এই ভেক্টর রাশির যোগ কিন্তু বীজগাণিতিক নিয়মে হবে না, হবে জ্যামিতিক নিয়মে। আর স্কেলার রাশির যোগ হবে বীজগাণিতিক নিয়মে। যেরকম একটু আগে আমি বললাম 10 আর 8 যোগ করলে কত, 18, এটা হলো গিয়ে বীজগাণিতিক নিয়ম, যদিও আমাদের অনেকের কাছে মনে হতে পারে এটা হলো গিয়ে পাটিগণিতের নিয়ম। আচ্ছা, আর জ্যামিতির নিয়ম বলতে কি বুঝাইতেছে, জ্যামিতির নিয়ম বলতে বুঝাইতেছে তুমি একটা সূত্রের মাধ্যমে এটা সলভ করবা, ঠিক আছে। প্যারালাল শিফটিং নামে একটা জিনিস আছে, তুমি আপাতত জাস্ট শুই না রাখো, এগুলো তোমার মুখস্থ করা লাগবে না। নাম কি? প্যারালাল শিফটিং। প্যারালাল কথাটার মানে কি? প্যারালাল কথাটার মানে হইলো গিয়ে সমান্তরাল, সমান্তরালকে তুমি শিফট করতে পারো।
মানে যদি ভেক্টর রাশি হয়, যেমন এইখানে এইটা একটা ভেক্টর রাশি, মনে করো সরণ, এদিকে সরণ হয়েছে এতখানি, এদিকে সরণ হয়েছে এতখানি, তাহলে তোমার একটা অধিকার আছে। অধিকারটা হইলো, মনে করো 10 মিটার যেরকম আছে সেইভাবেই, এই যে এই হইলো সেই 10 মিটার, এই যে 10 মিটার, কিন্তু এই যে 8 মিটার আমি কিন্তু এইখান থেকে আঁকাইছিলাম না, এইটাকে তুমি ধৈর্যা চাইলে এই বরাবর রাখতে পারবা। কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবা ভাইয়া, তোমার দিক যেন চেঞ্জ না হয়। মানে দেখো এইটা আর এইটা সমান্তরাল, হয়তো বা আমার আঁকায় একটু মানে সমস্যা আছে, কিন্তু তুমি বুঝে নাও যে এইটা, এই রেখা আর এই রেখা কি সমান্তরাল, আবার এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল। বুঝছো আমি কি করতেছি, এদের মধ্যবর্তী এই দুইটা রেখার মধ্যবর্তী যে কোণ, সেই কোণ যেন কোনোভাবেই চেঞ্জ না হয়। যেমন এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমি যদি এটাকে একটু বর্ধিত করি, তাহলে এইটা হইলো সেই কোণ থিটা। ভালো কথা, এখানে অনেকের আবার সমস্যা বাজে। মনে করো এই একটা ভেক্টর রাশি আর এই আর একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির তো একটা দিক আছে তাই না, মনে করো এইটার দিক এই বরাবর আর এইটার দিক হলো গিয়ে এই বরাবর। তখন আমি বলতে পারি যে এই দুইটার মধ্যবর্তী কোণ, মনে করো এটা হলো গিয়ে 25 ডিগ্রি। এই দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কত? 25 ডিগ্রি। কিন্তু ভেক্টর রাশি যদি এইভাবে না থাকে, এইভাবে থাকতো, মনে করো এই আর হলো গিয়ে এই, দেখো একটা ভেক্টর রাশির দিক হলো গিয়ে এই বরাবর, কিন্তু এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটার দিক কিন্তু এই বরাবর। তাহলে আমি কিন্তু এইটাকে অ্যাঙ্গেল বলতে পারবো না, এটা কিন্তু অ্যাঙ্গেল হবে না। অ্যাঙ্গেল হবে কখন? তোমার অবশ্যই দুইটা ভেক্টর রাশিকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলাইতে হবে। মিলাইতে হবে বলতে বুঝাইতেছি, ওই ওই নির্দিষ্ট বিন্দু থেকেই দুইটা ভেক্টর রাশি মনে করো আসতেছে, এরকম জানি মনে হয়। যেমন দেখো এখানে এই যে সেই বিন্দুটা, এই বিন্দু থেকে মনে হইতেছে এখানে একটা ভেক্টর রাশি যাইতেছে, আবার এই বিন্দু থেকে মনে হইতেছে এই দিকে আরেকটা ভেক্টর রাশি যাইতেছে। তখন এদের মধ্যবর্তী যে কোণ, এইটাই হইলো গিয়া মানে নির্ণেয় কোণ আর কি, দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ। কিন্তু এদিকে লক্ষ্য করো, এখানে একটা ভেক্টর রাশি, এই যে এই বিন্দু, এই বিন্দু থেকে এই ভেক্টর রাশিটা এইদিকে যাইতেছে, ঠিক আছে, কিন্তু এই যে ভেক্টর রাশিটা, এই ভেক্টর রাশিটা কিন্তু এইখান থেকে এদিকে যাইতেছে না, বরং এইখান থেকে এইদিকে আসতেছে। তাহলে এই সময় তোমার কি করতে হবে? তোমার প্যারালাল শিফটিং করতে হবে। প্যারালাল শিফটিং করা মানে এটা এইভাবে আছে না, তুমি একদম সেম মনে করো এই এই পর্যন্ত বর্ধিত করে দেবা। ঠিক আছে, দেখো তো এখন কিন্তু মনে হইতেছে, দেখো দিক কি আমি চেঞ্জ করছি, আগেও ছিল এইদিকে, এখনো কিন্তু এইদিকেই আছে, আমি জাস্ট একটু বর্ধিত করছি বা প্যারালাল শিফটিং করছি। ঠিক আছে, তাহলে বলো, এখন কিন্তু মনে হইতেছে যে এই সেই বিন্দু, এই বিন্দু থেকে একটা ভেক্টর রাশি এইদিকে যাইতেছে আর একটা ভেক্টর রাশি এই দিকে আসতেছে। তাহলে বলো তো আমার নির্ণেয় কোণ কোনটা? নির্ণেয় কোণ কিন্তু এই যে এইটা, এইটা হইলো সেই দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ। আগে বলো এই কথাটা বুঝছো কিনা? এই কথাটা বোঝা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন এখানে আমার সরণ কত ছিল জানি, সরণ ছিল এই যে 8 মিটার না, এই যে 8 মিটার। কিন্তু এদের যে মধ্যবর্তী কোণ, যদি এই কোণটা আমাদেরকে বইলে দিত, এইটা কি, এটা কি মধ্যবর্তী কোণ হইতো দুইটা ভেক্টর রাশির? এই একটা সরণ, এই আর একটা সরণ, বাট এই দুইটা সরণের মধ্যবর্তী কোণ কি এইটা হবে? এটা কিন্তু হবে না। তো এই জন্য আমি এটাকে একটু বর্ধিত করছি, তারপরে বলছি যে এইটা হইলো সেই নির্ণেয় আমার অ্যাঙ্গেল, দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ। তবে তুমি চাইলে এইটাকে বর্ধিত না কইরা এইটাকেও কিন্তু একটু বর্ধিত করতে পারতো, এইভাবে হইতে পারতো জিনিসটা। অনেকের কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে, যদি কারোর কাছে বেশি কঠিন লাগে তাহলে বাদ দাও। আচ্ছা যাক, এটা আমি না দেখাই আর। এই বেসিকটা জাস্ট তোমাদের একটু জানা জরুরি ছিল। আর মনে করো এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা কত? থিটা। থিটা না? তাহলে আমি বলতে পারি এই বস্তুটার, লক্ষ্য করো, প্রথমে সরণ হয়েছিল এদিক বরাবর 10 মিটার, তারপরে সরণ হয়েছে এদিক বরাবর 8 মিটার। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এই 8 মিটারটাকে মনে করো এদিক দিয়ে আঁকাইলাম, ঠিক আছে, এদিক দিয়ে আঁকাইলাম, আর অ্যাঙ্গেল কিন্তু এই যে থিটা। তখন যদি বলি যে তাহলে আমার আলটিমেট সরণ কত বা ফাইনাল সরণ কত, দুইটা ভেক্টর রাশি যখন আমি যোগ করব তখন আমি অবশ্যই আরেকটা ভেক্টর রাশি পাবো। সেই ভেক্টর রাশির নাম হইল লব্ধ ভেক্টর। ঠিক আছে, লব্ধ, সরি লব্ধ তো না, লব্ধি, লব্ধি ভেক্টর। ঠিক আছে, লব্ধি ভেক্টর। দুইটা ভেক্টর রাশি যোগ করলে তুমি যে যোগফলটা পাবা সেটার নাম কি? লব্ধি ভেক্টর। তাহলে এখানে কিন্তু দুইটা সরণের তুমি যোগ করছো বা সমষ্টি করছো, তাহলে তুমি এখানে কি পাবা? তুমি পাবা লব্ধি সরণ। তাহলে লব্ধি সরণ এটা ধরো এই বরাবর হবে। এই লব্ধি সরণের মান আমাদেরকে নির্ণয় করা শিখতে হবে। এর জন্য একটা সূত্র আছে, যে সূত্রটা তোমাদের আপাতত মুখস্থ করা লাগবে না, জাস্ট জাইনা রাখো। সূত্রটা হইলো, যেমন এখানে দেখো 10 না, তাহলে 10-এর স্কোয়ার যোগ কত, এটা 8, তাহলে 8-এর স্কোয়ার যোগ 2 গুণ
একটা 10 একটা 8, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা না, তাহলে কস থিটা। কস কি, কস হলো এটা ত্রিকোণমিতিক অনুপাত, আমি আশা করি তোমরা ত্রিকোণমিতি পড়ছো সবাই, ঠিক আছে। এইটা হলো একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে এই লব্ধি ভেক্টরের মান নির্ণয় করে। আরেকটা সূত্র আছে, ওই সূত্রের মাধ্যমে এই লব্ধি ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলে যাবে, মনে করো এই 10 মিটারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল কইরে এদিকে যাবে সেটা মেজার করা যায়। আবার কেউ চাইলে এই 8 মিটার এই ভেক্টর রাশির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল কইরা যাবে সেটাও মেজার করা যায়। এই যে জিনিসগুলা এগুলাই তোমরা 11-12 শিখবা। আমি জাস্ট একটা আইডিয়া দিতে চাইতেছি যে অ্যাকচুয়ালি ভেক্টর রাশির যোগফল মানে কি, এটা আসলে মানে তোমরা এখন কি পড়তেছো আর ভবিষ্যতে কি পড়বা, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আমাদের যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসে আছে সেটা হলো গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে। এটা কিন্তু খুব 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 বেশি ইম্পর্টেন্ট। লক্ষ্য করো কি বলা আছে। প্রথম সূত্রটা, স্থির অবস্থা ও সমান উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা পড়লাম কিন্তু কিছুই বুঝলাম না, তাই তো। লক্ষ্য করো এইখানে মনে করো আমি 1 কেজি তুলা নিলাম, আবার এইখানে আমি 10 কেজি তুলা নিলাম, তুলাই নিলাম, মনে করো 1 কেজি তুলা, এখানে আছে 10 কেজি তুলা, 1 কেজি তুলা আর 10 কেজি তুলা। এখন কথা হইলো আমি যদি এদেরকে সমান উচ্চতা থেকে ছাইরা দিই, মনে করো একদম সমান উচ্চতা, এরা মনে করো একদম সেম লেভেলে আছে, ঠিক আছে। যদিও আমার আঁকায় একটু সমস্যা আছে, বাট তারপর ধরে নাও এরা সেম লেভেলে আছে, সমান উচ্চতা থেকে আমি এদেরকে ছাইরা দেবো। আর অবশ্যই আরেকটা শর্ত এখানে বলা আছে, সেটা কি, স্থির অবস্থা থেকে আমার ছাড়তে হবে, স্থির অবস্থা মাস্ট, ঠিক আছে। একদম মুক্তভাবে ছাইরে দেবা, জাস্ট হাতে ধরা ছিল মনে করো তুমি ছাইরা দিলা, নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু ছাড়তে পারবা না, এদের কোনো আদিবেগ থাকতে পারবে না, তুমি জাস্ট ছাইরা দেবা। ওকে, তাহলে আমি দুইটা শর্ত কি কি পাইলাম, শর্ত পাইলাম প্রথম শর্ত স্থির অবস্থা থেকে, দুইটাই স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা থেকে আর সমান উচ্চতা থেকে, একদম সেম উচ্চতা থেকে এদেরকে আমি ফালাইতে হবে। মনে করো দুইটাই ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উপরে আছে, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে পরন্ত যত বস্তু, তুমি এখানে তো আমি দুইটা বস্তু শুধুমাত্র আঁকাইছি, তুমি যত ইচ্ছে তত বস্তু নেও না কেন কোনো সমস্যা নাই, সকল বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। কথাটার মানে কি, কথাটার মানে হইলো ধরো এই বস্তুটা 5 সেকেন্ডে যতটুকু যাবে, এই বস্তুটা 5 সেকেন্ডে ততটুকুই যাবে। এরা একসাথে, এই যে ভূপৃষ্ঠ মনে করো এইটা, তাহলে একসাথেই ও ভূপৃষ্ঠে আসবে, ও কিন্তু ভূপৃষ্ঠে পড়বে। এটা হলো কি গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। কিন্তু তুমি আমাকে বলো বাস্তবে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড, এখানে কি এরকম ঘটনা ঘটতে দেখো কখনো? এখানে কিন্তু এরকম হয় না। এখানে কি হয়, যেটা মনে করো বস্তুটা একটু ভারী, এটা মনে করো 1 কেজি আর এটা হলো কি 10 কেজি, তাহলে যে বস্তুটা একটু ভারী, যেমন এই বস্তুটা ভারী না, তাহলে এই বস্তুটা কিন্তু আগে পড়বে, এই বস্তুটা আগে মাটিতে পড়বে, এটাই নিয়ম। মনে করো 1 কেজির একটা লোহা, 10 কেজির একটা লোহা, তাহলে কোনটা আগে পড়বে মাটিতে? যেটা বেশি ভারী এটাই কিন্তু আগে পড়ে, তাই না? আচ্ছা, অনেকে আবার একটু কারসাজি করে এমন একটা প্রশ্ন করতে পারে যে 1 কেজির লোহা নাও আর 1 কেজি তুলা নাও, 1 কেজি লোহা আর 1 কেজি তুলা, তাহলে এক্সপেরিমেন্টটা যদি করো তাহলেও কিন্তু সেম রেজাল্টই আসবে। কারণ তুমি লোহা নিতেছো নাকি তুলা নিতেছো, তুমি 1 কেজি নাও না 10 কেজি নাও, ডাজন্ট ম্যাটার, কারণ ভরের উপরে নির্ভরই করে না, এরা সবসময় সেম সময়ে মাটিতে পড়বে বা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এটা হয় না কেন, হয় না কারণ রিয়েল ওয়ার্ল্ডে বাতাসের বাধা থাকে। এখানে কিন্তু বলাই আছে যে বিনা বাধায়, বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, কিন্তু এখানে তো মানে বায়ু প্রবাহ আছে না, এই জন্য কিন্তু এরকম হইতে পারে না। যাই হোক, আমরা বল অধ্যায়টা যখন শিখবো সেখানে দেখবো যে প্রবাহী ঘর্ষণ নামে এক ধরনের ঘর্ষণ আছে। তোমরা তো বল ঘর্ষণ এগুলো এখনো শেখোই নাই, মানে আমি আর কি তোমাদেরকে এখনো লেকচার দেই নাই ওই বিষয়গুলোর উপরে। এই গেল আমাদের প্রথম সূত্র। এখন গ্যালিলিওর পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রে কি বলা লক্ষ্য করে আমরা একটু সবাই। স্থির অবস্থা থেকে, এই প্রত্যেকটা তুমি তিনটা সূত্রেই স্থির অবস্থা কথাটা পাবা, স্থির অবস্থা পাবা আর বিনা বাধা পাবা, স্থির অবস্থা বিনা বাধা, এই তিনটা সূত্রেই আছে। শুধুমাত্র প্রথম সূত্রে আরেকটা এক্সট্রা শর্ত আছে, সেটা হলো সমান উচ্চতা থেকে, ঠিক আছে। শুধুমাত্র প্রথম সূত্রেই আছে, সমান উচ্চতা থেকে ছাড়তে হবে দুইটা বস্তুকে। যাই হোক, তো দ্বিতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্র হলো স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্ব সময়ের
সমানুপাতিক। তার মানে বেগকে আমরা, বেগ মানে কি ভেলোসিটি, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, বেগের প্রতীক হইল ভি। আর অতিক্রান্ত সময় টাইম, তাহলে আমরা এটাকে টি দ্বারা প্রকাশ করি। বলছে এই বেগ হবে অতিক্রান্ত সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। বুঝছো সমানুপাতিক কথাটার মানে কি? এই বেগ সময়ের উপরে নির্ভরশীল, ঠিক আছে? সময়ে তুমি যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে সময় যত বাড়বে বেগও তত বাড়বে, আর সময় যত কমবে বেগের মানও তত বেশি কমবে, ঠিক আছে? এটার মানে হলো গিয়ে সমানুপাতিক সম্পর্ক মানেই হইলো এই জিনিসটা। এখন কিভাবে আমি তোমারে বুঝাই? ধরো একটা বস্তু এখানে আছে, এই যে একটা বস্তু, এই বস্তুটা মুক্তভাবে মনে করো মাটি থেকে অনেক উপরে, এটা মুক্তভাবে তুমি যখন ছাইড়া দেবা, ছাড়লে কি হবে লক্ষ্য করো। আমি মনে করো মেজার করতে চাইতেছি যে 1 সেকেন্ড পরে বেগ, 1 সেকেন্ড পরে বেগ কত হবে তুমি কি জানো? আচ্ছা তুমি কি এইটা জানো যে ওয়াই অক্ষ বরাবর যখন এই বস্তুটাকে তুমি নিচের দিকে মুক্তভাবে মানে ছাইড়া দিতেছো, অথবা একটা বস্তুকে তুমি একদম খাড়াখাড়ি উপরের দিকে নিক্ষেপ করতেছো, তখন ওই বস্তুটার ত্বরণ কত হবে? ওই বস্তুটার ত্বরণ হবে জি, তাই না? অভিকর্ষ ত্বরণ এর মান কত? পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আছে, বাট আমরা ধইরা নিই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধরি কি না বলো? তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটা আমি যেহেতু এর প্রথম কথাই হইলো স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে মানে কি ওর কোনো আদিবেগ থাকবে না। ওর আদিবেগ কত? ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। এখন 1 সেকেন্ড পরে বেগ, তার মানে সময়ের মানও কিন্তু আমি জানি। পরে বেগ আমি মনে করি এটাকে ভি1 দ্বারা প্রকাশ করতেছি, ভি1। দেখো তো আমি ইউ জানি, জি জানি, টি জানি, তাহলে অবশ্যই আমি এখানে ভি1 সমান সমান ইউ প্লাস জি টি, এই সূত্রের মাধ্যমে কিন্তু 1 সেকেন্ড পরের বেগটা আমি নির্ণয় করব, তাই তো? আচ্ছা ইউ এর মান তো 0, এটা না লেখলেও কি না লেখলেও কি, তাই তো? শুধু থাকে জিটি, তাহলে জি এর মান অলওয়েজ 9.8, আর টাইমের মান কিন্তু এই ক্ষেত্রে 1 সেকেন্ড যেহেতু, তাহলে 9.8 অক্ষে 9.8, তার মানে 1 সেকেন্ড পরে বেগ কত? 9.8 মিটার পার সেকেন্ড। এখন তুমি যদি 2 সেকেন্ড পরে বেগ বের করো, 2 সেকেন্ড পরে বেগ, এটাকে আমরা যদি ভি2 দ্বারা প্রকাশ করি, তাহলে আবার দেখো তো ইউ তো 0, যেহেতু বইলে দিছি যে স্থির অবস্থা থেকে, আর জি এর মানও কিন্তু ফিক্সড 9.8, কারণ আমি বইলে দিছি যে বিনা বাধায় পড়ন্ত বস্তু, ঠিক আছে? তাহলে 9.8, আর টাইমের জায়গায় শুধুমাত্র 2 বসবে, কত হয়? 19.6। বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আবার তুমি যদি এই একইভাবে 3 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো, সেই 3 সেকেন্ড পরবর্তী বেগ কত হবে? সেটা হবে 9.8, জাস্ট সময়ের জায়গায় 2 এর জায়গায় 3 বসবে, তাই তো? তাহলে কত হবে? হবে সম্ভবত কত, আচ্ছা কত হয় যোগ করলে একটু দেখো তো। 29.4, 29.4, ভালো কথা, একক তো আমি লিখি নাই, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন লক্ষ্য করো তো এটা কেমন হইলো? 1 সেকেন্ড পরে বেগ এত, 2 সেকেন্ড পরে বেগ এত, 3 সেকেন্ড পরে বেগ এত। তাহলে বিজ্ঞানীরা একটা চার্ট মনে করলো, চার্টে বেগ আর সময়, আচ্ছা সময়টা আমি উপরে লিখি, সময় আর বেগ, ঠিক আছে, একটা টেবিল করলো বিজ্ঞানীরা। 1 সেকেন্ড পরে বেগ কত? 9.8। 2 সেকেন্ড পরে বেগ কত? 19.6। 3 সেকেন্ড পরে বেগ কত? 29.4। এভাবে কইরা কইরা তারা মনে করো সামনে গেছে। এখন এখানে সম্পর্কটা কি? সম্পর্কটা হইলো আমার বেগের মান, বেগের মান অলওয়েজ সময়ের 9.8 গুণ। দেখো বেগ তুমি কিভাবে পাইছো? অলওয়েজ সময়ের সাথে 9.8 গুণ করছো না? সময়ের সাথে 9.8 গুণ করছো, তার মানে আমি কিন্তু এভাবে লিখতে পারি জেনারেলাইজড একটা ফর্ম, বেগ সমান সমান 9.8 ইন্টু সময়। দেখো তো এরকম লিখতে পারি, একটা কনস্ট্যান্টের সাথে সময় গুণ। তাহলে এর পরবর্তী লাইনে তুমি কিন্তু এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে পারো যে বেগ সমানুপাতিক সময়, ঠিক আছে? সমানুপাতিক মানেই হইলো এইটা, বুঝছো বিষয়টা? তাহলে বেগের প্রতীক কি? বেগের প্রতীক ভি, আর সময়ের প্রতীক টি, তাহলে ভি সমানুপাতিক টি। বলো বুঝছো কিনা? আচ্ছা দেখো তো আমরা এইখান থেকে আবার অন্য একটা ভাবে চিন্তা করতে চাইতেছি, ভি সমানুপাতিক টি। এর পরবর্তী লাইনে আমরা জানি কি শিখলাম? ভি সমান সমান সমানুপাতিক সাইনকে উঠাই দিলে
সমান চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট আনতে হয়, আর সেই কনস্ট্যান্টটার মান কত এই ক্ষেত্রে 9.8 অথবা জি, তাই তো 9.8 কার ভ্যালু, জি এর ভ্যালু, তাহলে ভি সমান সমান জিটি। আচ্ছা, এর কাছাকাছি একটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হইলো, দেখো তো এই সূত্রটা আমরা জানি সবাই, ভি সমান সমান ইউ প্লাস এটি, জানি কি না? এটা জানি। এখন কোন বস্তুর যদি আদিবেগের মান 0 মিটার/সেকেন্ড হয়, তাহলে কিন্তু আমার সূত্রটা হবে এরকম, ভি সমান সমান এটি। আর এইখানে যখন কোনো একটা বস্তু ওয়াই অক্ষ বরাবর মানে কি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরের দিকে, এভাবে যখন কোনো বস্তু যাবে, তখন সেখানে ত্বরণ হিসেবে কাজ করবে জি, এর মান কত হবে জি, ঠিক আছে? তাহলে ভি সমান সমান জি। এবার কি বুঝছো সূত্রটা আসলে কিভাবে আসছে এখান থেকে? যদি বুঝে থাকো, এরকম তো হইতে পারে যে একটা বস্তু টি ওয়ান সময় পরে বস্তুটার বেগ হইল ভি ওয়ান, আবার টি টু সময় পরে বস্তুটার বেগ হইল ভি টু। আমি জাস্ট এখানে মানে ভি ওয়ান ভি টু টি ওয়ান টি টু দেখে কেউ কনফিউজড হয়ে না, কেমন? মনে করো এইভাবে চিন্তা করো যে 2 সেকেন্ড পরে বেগ হইল 19.6 মিটার/সেকেন্ড, আবার 3 সেকেন্ড পরে বেগ হইল 29.4 মিটার/সেকেন্ড। দেখো তো এইখান থেকে এই লাইনটা থেকে আমি এভাবে কি লিখতে পারি যে ভি ওয়ান সমান সমান জি টি ওয়ান, আবার ভি টু সমান সমান জি টি টু, বলো লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, তাইলে দেখো তো জি এর মান কত, জি সমান সমান ভি ওয়ান/টি ওয়ান, আবার জি সমান সমান কত, ভি টু/টি টু। দেখো তো এটা লিখতে পারি কিনা এর পরের লাইনে। এখন জি এর মান তো সেম, তাই না? এরপরে দেখো একদম লাস্ট লাইন, এইটাও জি, এইটাও জি, এই জি এর ভ্যালু আসছে এইটা, আর এই জি এর ভ্যালু আসছে এইটা, তার মানে অবশ্যই এইটা আর এইটার মান কি সমান না? বলো সমান কিনা? আচ্ছা, বুঝছো নাকি বুঝছো না একটু বলো তো ক্লিয়ারলি। আচ্ছা, একটা বস্তু মনে করো টি ওয়ান সময় পরে বস্তুটার বেগ হলো, মুক্তভাবে পড়ন্ত বস্তু, টি ওয়ান সময় পরে বেগ হইলো ভি ওয়ান, ফলে আমি এই সূত্রটা জাস্ট মান বসাইলাম, ভি ওয়ান সমান সমান জি টি ওয়ান। আবার আরেকটা বস্তু মানে ওই বস্তুটাই ধরো টি টু সময় পরে বেগ হয়েছে ভি টু, তাহলে আমি যদি এই সূত্রে মানগুলো বসাই, ভি এর মান হলো ভি টু, টি এর মান টি টু, তাহলে এইরকম হয়। তারপরে জি সমান সমান কি, এই যেগুলো তো তোমরা পারবাই। এইটা কিন্তু আমাদের একদম 3 স্টার একটা জিনিস, আমাদের অবশ্যই জানা লাগবে, ঠিক আছে? এমসিকিউর জন্য সুপার লেভেলের ইম্পর্টেন্ট এই যে এইটা, এই কথাটা, ঠিক আছে? অনেকে এইভাবেও মুখস্থ রাখতে পারে যে ভি ওয়ান/ভি টু সমান সমান টি ওয়ান/টি টু। দেখো এইটার এটা কিন্তু আলাদা কিছু না, জাস্ট এই ভি টুটাকে এখানে লেখা টি ওয়ানটাকে এখানে লিখছি, ঠিক আছে? সেম সেম একেবারে, কোনো পার্থক্য নাই এখানে। আচ্ছা, আরেকটা সূত্র আছে, সেটা হলো গিয়া গ্যালিলিওর পন্তবস্তুর তৃতীয় সূত্র কি বলছে এখানেও, স্থির অবস্থা থেকে বিনা বাধায়, দেখলা একদম আগেরটার মতো, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর কি বললো, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব মানে সরণ, এটাকে যদি ওয়াই অক্ষ বরাবর হয় তখন আমরা হাইট বা এইচ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর সময় তো টাইম মানে টি, তাহলে এইচ বা অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক না, সময়ের বর্গের সমানুপাতিক, মানে এইচ সমানুপাতিক টি এর স্কোয়ার বা সময়ের স্কোয়ার। আগে বলে এই লেখাটা বুঝছো কিনা, এইচ সমানুপাতিক টি স্কোয়ার? যদি বুঝে থাকো লক্ষ্য করো, এটা অনেকটা এরকম যে একটু আগের অঙ্কে আমি 1 সেকেন্ড পরে বেগ বের করছি, 2 সেকেন্ড পরে বেগ বের করছি, তুমি যদি 1 সেকেন্ড পরে সরণ বের করো তাইলে কেমন হয়, যে 1 সেকেন্ড পরে আমার সরণ কত বা উচ্চতা কতখানি মানে অতিক্রম করলো সরণ, এটাকে আমরা মনে করো এইচ ওয়ান দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এইচ ওয়ান সমান সমান, যেহেতু স্থির অবস্থা থেকে, তাই না, স্থির অবস্থা থেকে বিনা বাধায়, তার মানে আমার ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু অবভিয়াসলি 0 মিটার/সেকেন্ড, আর আমার জি যেহেতু বিনা বাধায় পড়ছে, তার মানে জি এর ভ্যালু কিন্তু ইনট্যাক্ট অবস্থায় আছে, মানে 9.8। বলো তো এই দুইটা পয়েন্ট আগে বুঝছো কিনা এই কথাটা? যদি বুঝে থাকো
তাহলে দেখো আমি এখন 1 সেকেন্ড পরে সরণটা বের করতে চাইতেছি, তাহলে এস ওয়ান সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু ইউ এর ভ্যালু শূন্য, তাহলে এই পুরোটার ভ্যালু কিন্তু শূন্য হয়ে যাবে, এটা না লেখলেও চলতো, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখছি। জি এর মান 9.8, এর সাথে তুমি যদি হাফ গুণ করো তাহলে হবে 4.9, আর এখানে গুণাকার আছে টি স্কোয়ারে, যেহেতু 1 সেকেন্ড তাহলে টাইমের বা টি এর ভ্যালু 1, 1 এর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, তাহলে কত হবে 4.9 অক্ষে 4.9। এটা কিন্তু 1 সেকেন্ড পরে সরণ। আবার 2 সেকেন্ড পরে সরণ, যেটাকে আমরা h2 দ্বারা প্রকাশ করব, দেখো তো সেখানেও এই এটা তো শূন্য হবে, থাকবে হাফ জিটি স্কোয়ার, হাফ জি মানে 4.9, তাহলে আমি একসাথে 4.9 ইন্টু টাইমের ভ্যালু কত 2 সেকেন্ড পর, তাহলে 2 বসাও, 2 দুগুণে 4, 4-এর সাথে 4.9 গুণ করলে কত হয়, সম্ভবত 19.6, 19.6 মিটার। আবার আমরা যদি একইভাবে 3 সেকেন্ড পরে মোট সরণ বের করি, তাহলে কিন্তু দেখো 4.9 ইন্টু টাইম কত 3 না, তাহলে 3 স্কোয়ার, 3 3 আর 9, 9-এর সাথে 4.9 গুণ করলে কত হয় লক্ষ্য করো, 4.9 ইন্টু 9 কত 44.1, ঠিক আছে, এত মিটার। লক্ষ্য করো 1 সেকেন্ড পরে সরণ এত, 2 সেকেন্ড পরে সরণ এত, আর 3 সেকেন্ড পরে আমার সরণ কত হয়ে গেল 44.1 মিটার। তাহলে আমি যদি প্রশ্ন করি যে ভাই 1 সেকেন্ড 2 সেকেন্ড তো বুঝলাম, আমি যদি বলি যে টি সময় পরে, টি সময় পরে সরণ কত, টি সময় পরে আমি জেনারেলাইজড এভাবে লিখতে পারি কিনা, এইচ টি সমান সমান হাফ জি আছে না এখানে, মানে 4.9, অলওয়েজ 4.9 ইন্টু টি স্কোয়ার, এটাই তো সূত্র। বলো এটা কি বুঝছো, আগে এই কথাটা বুঝছো কিনা সেটা আমারে বলো। ওই হাফ জি কে একসাথে আমি 4.9 লিখছি, আর ইউটি যেহেতু মান শূন্য হবে তাই আমি ইউটি লিখি নাই। ইউটি কেন শূন্য হবে সেটাও কিন্তু প্রথম শব্দেই উত্তর দেওয়া, স্থির অবস্থা থেকে, বলছে কি স্থির অবস্থা থেকে, এই জন্য ইউ এর মানটা শূন্য। বলে এই পর্যন্ত বুঝছো কিনা আগে, তারপরে আমি সামনে আগাবো। এই পর্যন্ত যদি বুঝে থাকো, দেখো তো আমি আবার আগের মতো এভাবে চিন্তা করতে পারি কিনা, যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। সমানুপাতিক কেন হইলো, কারণ আমি স্পষ্ট দেখতে পাইতেছি যে এই যে এইচ সমান সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু ইনটু টি স্কোয়ার, তাহলে আমি যদি কনস্ট্যান্টকে যদি উঠাইয়ে দেই বা ধ্রুবককে উঠাইয়ে দেই, তাহলে কিন্তু আমি লিখতে পারি এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। কারণ দেখো টি স্কোয়ারও উপরে আছে, উপরে বলতে আমি বুঝাইতেছি ধরো এরকম, এই টি স্কোয়ারের নিচে একটা মনে মনে 1 আছে, এই 4.9-এর নিচে মনে মনে একটা 1 আছে, আবার এইচ এর নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে ওরা হলো গিয়ে সবাই উপরে, ঠিক আছে, এভাবে চিন্তা করবা, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো টি স্কোয়ারের উপরে এইচ উপরে, তার মানে এরা অবশ্যই সমানুপাতিক সম্পর্কে আছে, ও বাড়লে ও বাড়বে, আবার ও যদি কমে তাহলে ওর মানও কমবে, কিন্তু ওরা কিন্তু ডিরেক্ট, কিন্তু এমন না যে সরণ সময়ের সমানুপাতিক না, সরণ কিন্তু সময়ের সমানুপাতিক না। এটা কি, এটা কি সময় আছে শুধুমাত্র, নাকি সময়ের উপরে একটা স্কোয়ারও আছে, সময়ের উপরে একটা স্কোয়ারও আছে, তার মানে সময়ের বর্গ। তাহলে সরণ কার সমানুপাতিক, সরণ হইল সময়ের বর্গের সমানুপাতিক, এটা জানো প্লিজ ভুলো না, এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, যদি একটা বস্তু মনে করো টি ওয়ান সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব যদি h1 হয়, তাহলে আমি লিখতে পারি h1 সমান সমান আচ্ছা 4.9 ইন্টু টি1 স্কোয়ার। আবার টি2 সেকেন্ড পরে ওই বস্তুটাই মনে করো h2 পরিমাণে সরণ হলো বা পথ অতিক্রম করলো, h2 সমান সমান 4.9 টি2 স্কোয়ার। আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আসলে আমি কি লিখতে চাইতেছি, আমি লিখতে চাইতেছি এই জিনিসটা, যে h1 ডিভাইডেড বাই টি1 স্কোয়ার সমান সমান h2 ডিভাইডেড বাই টি2 স্কোয়ার। বলো এই লাইনটা কিভাবে আসছে, বুঝছো কিনা তোমরা? আচ্ছা ভাই এইভাবেও তুমি চিন্তা করতে পারো, যদি কেউ সিম্পলি চিন্তা করতে চায়, যে মনে করো সেইটা জানে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখন আমি তোমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝাইলাম, এই যে 1 সেকেন্ড পরে সরণ কত, 2 সেকেন্ড পরে সরণ কত, 3 সেকেন্ড পরে সরণ কত, এইটা হলে গিয়ে বিজ্ঞানীরা মনে করে এইভাবে আবিষ্কার করছে, তারা এইভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে সরণ মেজার করছে, তারপর একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করছে, দেন এই সূত্রটা এস্টাবলিশ করছে, এইখান থেকেই কিন্তু সূত্রটা আসছে।
যেই বিজ্ঞানীরা দেখলো যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তারপরে তারা দেখলো যে সমানুপাতিক উঠাই দিলে আমার এখানে 9.8 আসে, তারপর তারা দেখলো 9.8 মানে হইলো আসলে জি, তাহলে তারা লেখছে এইচ সমান সমান জি টি স্কোয়ার। তারপরে তারা চিন্তা করলো আমার তো এখানে আদিবেগ শূন্য ছিল, তার পরবর্তীতে তারা আরেকটা এক্সপেরিমেন্ট করছে, যেখানে মনে করো এর আদিবেগটা শূন্য ছিল না, মানে স্থির অবস্থা থেকে ফালায় নাই, আগে থেকেই একটা বেগ ছিল। ওই সময় আবার হয়েছে কি, ওই সময় এই সূত্রটা একটু মডিফিকেশন আসছে। সূত্রটার সময় কি হইলো, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বলো তো এই সূত্রটা এখন চেনা চেনা লাগতেছে না? আমরা গত ক্লাসে শিখছি কিনা এরকম একটা সূত্র। ওই সূত্রে এইচ এর জায়গায় এস ছিল আর এর জায়গায় জি ছিল। আমরা যখনই ওয়াই অক্ষ বরাবর কোনো অঙ্ক করব, মানে করে উপর থেকে নিচে আসতেছে, নিচ থেকে উপরে যাইতেছে, তখন এস এর জায়গায় এইচ বসাবো আর এর জায়গায় জি বসাবো। এটা কিন্তু ইউনিভার্সাল একটা নিয়ম, মনে রাখবা সব সময়। ঠিক আছে? তাহলে বলো, যদি এমসিকিউ আসে তোমরা করতে পারবা কিনা? এই সূত্রটা কিভাবে আসছে সেটা কি বুঝছো? আমি সবকিছুই বোঝানোর একটু ট্রাই করছি যেন তোমাদের সমস্যা না হয়। ঠিক আছে? তারপরেও সমস্যা থাকলে লাগলে আমরা আগামী ক্লাসে আরেকটু আলোচনা করবো এই বিষয়ে। পরবর্তী টপিক কি আছে একটু দেখি। আচ্ছা দেখি আগে দেখি রেকর্ড সব ঠিকঠাক হইতেছে কিনা। রেকর্ড তো হ্যাঁ মেবি ঠিকঠাকই চলতেছে, কোনো সমস্যা নাই। তো ম্যাথটা দেখি কি বলা। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ বা দূরত্ব অতিক্রম করলো। ও করলে 72 মিটার পথ অতিক্রম করতে মোট কতখানি সময় লাগবে? যেহেতু বলা যে বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় পড়ন্ত বস্তু, তাই তো? আচ্ছা তাহলে এই যে 5 সেকেন্ড বইলা দেওয়া আছে, 5 সেকেন্ড আসলে কি? 5 সেকেন্ড মনে করো হলে গিয়ে টি ওয়ান। টি ওয়ান 5 সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছে এটা মনে করো এইচ 1। তুমি যখনই এই টাইপের একটা ম্যাথ দেখবা যেখানে হাইট দেওয়া, তারপরে কতখানি সময় লাগছে সেটা দেওয়া, তোমার বুঝতে হবে। আবার এই যে বিনা বাধায় পড়ন্ত বস্তু এই কথাটা দেখলা, তখনই তোমার বুঝতে হবে এখানে অবশ্যই গ্যালিলিওর সূত্র, মানে এই যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এর কোনো একটা ব্যবহার এখানে আছে। বুঝছো? আচ্ছা তাহলে এখানে এই যে 72 মিটার পরবর্তীতে দেওয়া আছে, এটা হলো কি আমার এইচ 2। এই যে 50 মিটার এটা হলো কি এইচ 1। আর এই যে 5 সেকেন্ডে 50 মিটার গেছে, তাহলে এটা যেহেতু এইচ 1 তাহলে এটা টি 1। আর 72 মিটার পর যা যা যতখানি সময় লাগবে এটা হলো আমার টি 2। এখন দেখো তো আমি এই সম্পর্কটাকে এইভাবে এস্টাবলিশ করতে পারি কিনা, যে এইচ 1 ডিভাইডেড বাই টি 1 স্কোয়ার সমান সমান এইচ 2 ডিভাইডেড বাই টি 2 স্কোয়ার, পারি কিনা বলো। আচ্ছা এখন এই মানগুলো একটু বসে আসো আমরা। এইচ 1 এর ভ্যালু কত? 50। আর টি 1 এর ভ্যালু কত? 5। তাহলে টি 1 এর স্কোয়ার কত? 5×5 = 25 সমান সমান এইচ 2 হলে গিয়ে 72। আর টি 2 মানই তো আমি বের করব, তাহলে এটা টি 2 স্কোয়ার। দেখি তো কত আসে। টি 2 স্কোয়ার ইন্টু 50 সমান সমান 72 × 25। আমি আড়াআড়ি গুণ করছি আর কিছুই না। ঠিক আছে? তার পরবর্তী লাইনে টি 2 স্কোয়ার, এই 50কে সমান চিহ্নের ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে 25 আর নিচে আছে 50, তার মানে কাটাকাটি গেলে নিচে একটা 2 থাকবে। 72কে 2 দিয়ে ভাগ করলে থাকবে 76, মানে সরি 36 আর কি। ঠিক আছে 36। তাহলে টি 2 ভ্যালু কত? টি 2 ভ্যালু কিন্তু আমার কাছে আসছে √36। আর 36কে বর্গমূল করলে কত হয়? 6 হয়। বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে আমার কতটুকু সময় লাগলো? আমার সময় লাগলো 6 সেকেন্ড। কিন্তু একটা মজার বিষয় কি জানো, এই ম্যাথটা নিউমেরিক্যালি যদি তুমি চিন্তা করো তাহলে এটা একটা ভুল অঙ্ক। কেন ভুল অঙ্ক? এখানে একটা কথা বলা যে বিনা বাধায় পড়ন্ত বস্তু, বাট এটা বিনা বাধায় পড়ন্ত বস্তু হইতে পারে না, কখনোই সম্ভব না। কারণ এটা যদি বিনা বাধায় পড়ন্ত বস্তু হইতো ভাই, তাহলে 5 সেকেন্ডে 50 মিটার যাইতো না। 5 সেকেন্ডে কত মিটার যাইতো আসো আমরা বের করি। এই যে এইচ সমান সমান 5 সেকেন্ড, মানে আমি সময়ের মানটা জানি। আর স্থির অবস্থা থেকে তো যাত্রা শুরু করছে, তাহলে ইউটি, এটা তো দেখো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যদি এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে থাকে তাহলে ইউটির ভ্যালু কিন্তু 0। ঠিক আছে? একটু সবাই মিউট করো। এইচ সমান সমান হাফের সাথে জি যদি তুমি গুণ করো তাহলে হবে 4.9 ইন্টু, আর টি টাইমের ভ্যালু কত? 5 সেকেন্ড দাও না, তাহলে 5-এর স্কোয়ার করলে হবে 5×5
25, তুমি সিম্পলি এই 4.9 এর সাথে 25 গুণ করো, তাহলেই হয়ে যাবে। 4.9 ইন্টু 25 কত হবে? হয়েছে 122.5। তার মানে এই বস্তুটা যদি বিনা বাধায় পইরা থাকে স্থির অবস্থা থেকে, তাহলে এই বস্তুটা 5 সেকেন্ডে মোট 122.5 মিটার দূরত্ব অতিক্রম করার কথা, কখনোই 50 মিটার হইতে পারবে না। আর যদি এই বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু না করতো, মনে করো আগে থেকেই তার নির্দিষ্ট একটা বেগ আছে, তাহলে তো এটা 122.5-এর থেকে আরো বেশি হইতো অ্যান্সার, তাই না? বলো বুঝছো কিনা? দেখো, তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হইলো এরকম কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে ম্যাথ তোমার থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে এত চিন্তা করার কিছু নাই। তোমার মানে তারা এই সেন্সে অ্যাকচুয়ালি অঙ্কটা দিছে, তো তুমি এইভাবেই ম্যাথটা সলভ করতে পারো আই গেস। তারপরে একটু দেখো, বুঝছো? তবে এরকম আসলে ভুল সংখ্যা দিয়ে ম্যাথ দেওয়া উচিত না, আমার যা মনে হয়। আচ্ছা, এরকমও তো হইতে পারে তারা এইখানে চাইতেছে যে তুমি জি এর মানটা বের করো, এরকম তো হইলেও হইতে পারে। কিন্তু যদি এমসিকিউতে এই টাইপের একটা ম্যাথ আসে, তাহলে এত সময় কিন্তু নাই যে তুমি, দেখো তো, 5 সেকেন্ডে 50 মিটার গেছে, তার মানে তুমি এদিকে সময় জানো, তুমি এদিকে কতখানি দূরত্ব সেটাও জানো। আর আদিবেগ যদি তুমি শূন্য ধরো, তাহলে দেখো তো, এইচ ভি স্কোয়ার, দেখো কি কি জানি আমি, আদিবেগ জানি ইউ, আমি টাইম জানি, আমি সরণ জানি, আমার বের করতে মনে করো বলছে জি। তাহলে এক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এইচ সমান সমান, না ইউটি উঠে তো না, ইউ স্কোয়ার না। আচ্ছা, এখানে কোন সূত্র আছে দেখো তো? এই জি, জি হলো গিয়ে আসলে ত্বরণ এ। এখন দেখো কোন সূত্রের মাধ্যমে করবে, আর এইচ মানে হলো গিয়ে এস, ইউ তো ইউ, টি তো টি। এখানে একটা সূত্র আছে না, এই যে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এখন তারা এরকম অঙ্ক আসলে আমার মনে হয় না জীবনেও দেবে যে তোমার এই জি এর মানটা বের করে নিতে হবে। অ্যাট লিস্ট কখনোই এমসিকিউতে দেবে না। হ্যাঁ, দিতে পারে সৃজনশীলের গতে, কিন্তু এমসিকিউতে জীবনেও এগুলো দিতে গতেও দেবে না। সরি, ফিজিক্সের যে তোমার এই মানে 3 মার্কের যে সৃজনশীলের প্রশ্নগুলো, ওগুলো কিন্তু খুব সহজ আসে। একটু যদি কঠিন, একটু ঘুরাইয়া করতে চায়, তখন এরকম ম্যাথ দিলেও দিতে পারে। সেক্ষেত্রে দেখো, হাইট হলে গিয়ে আমার 50 মিটার, ইউটি তো এটা তো মনে করো শূন্যই ধরা, হাফ, আচ্ছা জি এর মান তো আমি বের করবো, তাহলে হাফ জি ইন্টু টি স্কোয়ার। টাইম মনে করো কত, 5 সেকেন্ড, তাহলে 5×5 = 25, এটা কিন্তু জি, জি এর মানে আমি বের করতেছি। দেখো তো, হাফের সাথে 25 গুণ করলে কত হয়, 12.5 বা 12.5। আর 50কে তুমি যদি 12.5 দিয়ে ভাগ করো, হয়তো বা 4 আসে, দেখি তো 12.5, হ্যাঁ 4 আসছে। তার মানে আমার জি এর ভ্যালু কিন্তু এখানে 4, বুঝছো? এখানে যে আমি ইনফরমেশনটা দিছি এই অনুসারে আমার জি এর ভ্যালু 4। জানি না কোন সেন্সে এরকম ম্যাথ দেবে, তারপর আমরা যখন বোর্ডের ওই এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করবো ওই সময় দেখবো অনেক। যাই হোক, তো এইখানে দেখো তো ম্যাথটা কি বলা আছে, 27 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে বল নিক্ষেপ করলাম। তার মানে আমার আগে ঘটনাটা বোঝার চেষ্টা করো। একটা বল, এই বলটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি। আচ্ছা, উপরের দিকে তো এইভাবেও নিক্ষেপ করা যায়, এইভাবেও নিক্ষেপ করা যায়, তাই তো? দেখো, এইভাবে নিক্ষেপ করলেও কিন্তু উপরেই যাবে। কিন্তু ঘটনা হইলো আমাদের 9-10 লেভেলে অলওয়েজ এই কথাটা থাকা থাকা মাস্ট। যদি এই কথাটা না থাকে কোনো কোশ্চেনে, তারপরেও তুমি মানে ধরে নেবা যেটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইতেছে। কারণ যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ না কইরা একটা অ্যাঙ্গেলে এইভাবে নিক্ষেপ করে, মনে করে একটা অ্যাঙ্গেলে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে যদি এইভাবে নিক্ষেপ করে, তাহলে এইখানে কিন্তু অন্য একটা কনসেপ্ট কাজ করবে। ওই কনসেপ্টটার নাম হইলো প্রাস। এই প্রাস সম্পর্কে তোমরা 11-12-এ জানতে পারবা, এখন না, ঠিক আছে? প্রাস হলো কি 11-12-এর বিষয়। তো এখন আমাদের 9-10-এর প্রত্যেকটা ম্যাথ হইলো অলওয়েজ আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করবো, আবার ওই জিনিসটা খাড়া এর নিচের দিকেই মানে ফেরত আসবে, ঠিক আছে? দেখো তো, 27 কিলোমিটার/আওয়ার, দেখো ভালো কথা, এই যে বেগ, বেগ আমারে বইলা দিছে, কিন্তু বেগ কি এসআই এককে বলা? বেগ কিন্তু এসআই একক বা মিটার পার সেকেন্ড এককে বলা নাই। আমরা জানি বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড। এখন এই কিলোমিটার/আওয়ার থেকে আমাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আচ্ছা, ভালো কথা, এই কোশ্চেনে চাইছে কি, আমি কিন্তু পুরোপুরি এখনো সেটা পড়েই নাই, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে আমার কাছে এইচ এর মানটা জানতে চাইছে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা সর্বোচ্চ তার সরণ কত হবে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু ওইভাবেও করতে পারতো।
এই অঙ্কে আমি কি জানি, যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছে, তার মানে এখানে আমার ত্বরণের মান কিন্তু আমি জানি, ত্বরণের মান হবে জি বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার কত বেগে নিক্ষেপ করছি, তার মানে আদিবেগটা কত সেটা কিন্তু আমি জানি। লক্ষ্য করো, এই বলটাকে আমি উপরের দিকে যে নিক্ষেপ করতেছি, অবশ্যই একটা নির্দিষ্ট বেগ নিয়ে তারে আমি পাক্কা মারছি, উপরের দিকে নিক্ষেপ করছি। এখন যাইতে 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 যেতে এক সময় এই বস্তুটা, এই বলটা কি হয়ে যাবে, থাইমা যাবে। আর ওই যেই মানে উচ্চতায় বস্তুটা থাইমা যাবে বা বলটা থাইমা যাবে, সেটাই হইলো তার সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ সরণ। তার মানে তার আদিবেগ কত, তার আদিবেগ কিন্তু বইলে দিছে 27 কিলোমিটার পার আওয়ার। আর তার শেষ বেগও কিন্তু আমি জানি, কত শেষ বেগ, শেষ বেগ হইলো 0 মিটার পার সেকেন্ড, তাই না? কারণ সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে কিন্তু বলটা থাইমা যাবে, তার মানে ওর কোনো বেগ থাকবে না, ওর শেষ বেগ হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। বলো বুঝছো কিনা? তাহলে এখানে চাইছে এইচ, এইচ হলো আমাদের খালি ঘর। দেখো তো এই চারটা টার্ম মিললা কোন সূত্র আছে? আমার মাথায় একটা সূত্র কাজ করতেছে, সেটা হলো আমরা জানি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তোমরা জানো এই সূত্রটা? অবশ্যই জানো। কিন্তু কথা হইলো ভাইয়া, যদি এরকম অঙ্ক আসে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছো, তাহলে তোমার এই প্লাসের জায়গায় এটা মাইনাস হবে। মাইনাসটা কেন হবে? কারণ এই যে জি দেখতেছো না, জি, জি তো একটা অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ জাস্ট, আচ্ছা এত এত আসলে কমপ্লিকেশনের দরকার নেই, তুমি সিম্পলি মনে রাখবা, ধরো একটা বস্তু নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি সূত্রগুলো আগে লেখি, আমি আগের ক্লাসে লিখছি কিনা আমার সঠিকভাবে মন নাই, লেখি বা না লেখে এই ক্লাসে একবার লেখা দিই। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আরেকটা হইলো গিয়া নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বা মানে পড়ন্ত বস্তু মানে কি, একটা বস্তু এদিকে ছিল, সে নিচের দিকে সোজাসুজি নিচের দিকে পড়তেছে, এটা হলো গিয়ে একটা পড়ন্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তু বলতে কি বুঝাইতেছে, একটা বস্তু মাটিতে ছিল মনে করো, তারে আমি একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। বলো পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর মধ্যে পার্থক্য বুঝছো? যদি বুঝে থাকো তাহলে মেইন আমরা যে সূত্রগুলো জানি, ভি সমান সমান ইউ প্লাস জিটি ওয়াই অক্ষের ক্ষেত্রে, এর জায়গায় কিন্তু জি বসাবো, ঠিক আছে? আবার আমরা শিক্ষা আসছি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আরেকটা সূত্র শিক্ষা আসছি, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রগুলো মুখস্থ করে আসছি না? এখন এই সূত্রগুলা প্রত্যেকটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু নিক্ষিপ্ত বস্তু, যদি নিক্ষিপ্ত বস্তু হয়, মানে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, একটা বস্তু যখন উপরের দিকে যাবে, তখন এই জি এর মানটা অ্যাকচুয়ালি নেগেটিভ কনসিডার করতে হবে, তাই এই জিনিসটা এখানে মাইনাস হবে, ঠিক আছে? এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস। আর নিক্ষিপ্ত বস্তু মানে যখন আম, নিচ থেকে কোনো বস্তু উপরের দিকে যাইতেছে, নিচ থেকে উপরের দিকে যাওয়া মানে কি, আচ্ছা আমরা জানি যে এই যে পৃথিবী, পৃথিবী আমাদের সবাইকেই কিন্তু নিজের দিকে টানে, এগুলো আমরা সব তৃতীয় অধ্যায় বিস্তারিত জানতে পারবো। এটাকে আমরা বলি মহাকর্ষ বল অথবা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, এগুলো সব আমরা শিখবো সামনে, ঠিক আছে? সামনের চ্যাপ্টারে শিখবো। যাই হোক, আমাদের প্রত্যেকের কিছু ওজন আছে। আর আম, দেখো এই যে অভিকর্ষ বলের কারণে যে ত্বরণটা, সেই ত্বরণের নামই হইল অভিকর্ষ ত্বরণ, যার মান হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কোনো বস্তু দেখো পৃথিবী টানতেও আছে নিচের দিকে, আবার বস্তুটা আসতেও আছে, মনে করো উপর থেকে নিচের দিকে আসতেছে, তো তখন আমার প্লাস হবে, ঠিক আছে? পৃথিবী টানতেছে নিচের দিকে, ও যাইতেছে নিচের দিকে, তার ফলে ও প্লাস হবে। কিন্তু যদি এরকম হয়, পৃথিবী কিন্তু অলওয়েজ নিজের দিকেই টানে, নিজের দিকে টানে মানে কি, নিজের দিকে টানা, পৃথিবী নিজের দিকে টানতেছে মানে অ্যাকচুয়ালি কেন্দ্রের দিকে টানতেছে, কেন্দ্রের দিকে টানা মানে নিচের দিকে টানা। কিন্তু একটা বস্তু যখন উপরের দিকে যায়, তখন কি উল্টো হইতেছে না? ফলে আমার কিন্তু এই সূত্রটা মাইনাস হবে। বলো বুঝছো কিনা? জি এর মানটা নেগেটিভ হয়ে যায়, এই জন্য এই সূত্রটা এখানে মাইনাস এসে পড়ে। তো এই অঙ্কে বস্তুটাকে আমরা কিন্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে বলো এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এখানে প্লাস হবে, মানে প্লাস হবে না, সরি মাইনাস হবে আর কি। তবে কেউ যদি চায়
তাহলে এই সূত্রে প্লাস মনে করো এদিকে দিল, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে এই যে জি আছে না, জি এর মানের ভিতরে মাইনাস দিতে হবে, তাইলেই হবে। ঠিক আছে, ধরো এই যে শেষ বেগ তো শূন্য, শূন্য স্কোয়ার করলে কিন্তু শূন্যই হয়। আর আদি বেগ 27, কিন্তু এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া। তাহলে আসো আমরা এটাকে এসআই এককে কনভার্ট করি। ইউ আদি বেগ ইউ সমান সমান 27 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের টার্গেট হলো মিটার পার সেকেন্ডে যাওয়া। লক্ষ্য করো আমার উপরে আছে কিলোমিটার, উপরে কি আছে কিলোমিটার, আর নিচে আছে ঘন্টা বা আওয়ার। এই কিলোমিটার থেকে আমি যাব মিটারে, কিভাবে যাই 1000 দিয়ে গুণ কইরা, তাহলে 27 গুণ 1000। আর নিচে দেখো অনেকটা কি এরকম না যে 27 কিলোমিটার পার, এখানে মনে করো একটা ওয়ান আছে, 1 আওয়ার। এই 1 আওয়ার কিন্তু নিচে, এই আওয়ার থেকে আমার যাইতে হবে সেকেন্ডে। তুমিই বলো 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড, তাই তো? তাহলে এই কিন্তু আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। এখন একটু কাটাকাটি করো, এটার একটা শর্টকাট আছে বুঝছো। শর্টকাটটা হলো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য তুমি সিম্পলি যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে 3.6 দ্বারা ভাগ করে দেবা, তাইলেই হবে। ঠিক আছে, 27 ভাগ 3.6, 27 ভাগ 3.6 কত হয়? 7.5, 7.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই 27 কিলোমিটার পার আওয়ার মানেই হইলো 7.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো আমার আদিবেগ। এখানে মনে করো আমি প্লাস দিলাম, 2 দিলাম, কিন্তু জি এর জায়গায় তাহলে তুমি 9.8 লিখতে পারবা না, তোমার অবশ্যই লিখতে হবে -9.8। তবে এই কমপ্লিকেশনের থেকে আমি মনে করি একসাথে সূত্র যদি তোমরা মুখস্থ করো যে মাইনাস হবে, তাইলেই বেটার। ঠিক আছে, আর হাইট কত? হাইট তো তোমার বের করবা, হাইটই তো তুমি বের করতেছো অঙ্কে। দেখো এর পরবর্তী লাইনে এই যে প্লাস মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস হয়ে যাবে। 0 সমান সমান 7.5 এর স্কোয়ার কত? 56.25। হ্যাঁ 56.25, প্লাস মাইনাসে মাইনাস 19.6 এইচ। তাহলে আমরা যদি এই যে -19.6 ইন্টু এইচ কে সমান চিহ্নের এই পাশে পাঠাইয়া দেই, তাহলে কি 19.6 ইন্টু এইচ ইকুয়ালস টু 56.25। অতএব এইচ সমান সমান কত হয়? তোমরা সিম্পলি এই 56.25 কে 19.6 দ্বারা একটু ভাগ করো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে, হুইচ ইজ 2.86। ঠিক আছে, 2.86 মিটার। অবশ্যই মিটারে বের হবে, তাই না? কারণ দূরত্বের এসে একক কিন্তু মিটার, কিলোমিটার না। বলো অঙ্কটা বুঝছো কিনা? সহজ ছিল কিন্তু, কঠিন না একেবারেই। একটু খেয়াল রাখবা নিক্ষেপটা কি উপরের দিকে যাইতেছে নাকি নিচের দিকে আসতেছে। নিচের দিকে গেলে প্লাস, কিন্তু যদি উপরের দিকে যায় তখন কিন্তু মাইনাস। কত মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা 31.3 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? আচ্ছা, ভূপৃষ্ঠে আঘাত করবে, ঘটনাটা কি? ঘটনাটা হইলো আমার মনে করো একটা নির্দিষ্ট দালান আছে, ঠিক আছে, এই মনে করো সেই দালান, এই কত বসে কত মিটার উঁচু দালান থেকে, তার মানে এই যে দালানটা আছে এই দালানের যে নির্দিষ্ট উচ্চতা বা হাইট আছে, সেই হাইটের মানটাই আমরা বের করব বা আমাদেরকে বের করতে বলছে। কি কি ইনফরমেশন দেওয়া? কিছুই না, জাস্ট বলছে এই দালানের ছাদ থেকে মানে একদম টপ ফ্লোর থেকে কোন একটা বস্তুকে আমি ছাইরা দেব। ছাইরা দিলে তো ও অবভিয়াসলি নিচের দিকে পড়বে, উপরে তো আর যাবে না, যাবে কোথায়? এই যে নিচের দিকে পড়বে, অর্থাৎ ও কিন্তু একটা পড়ন্ত বস্তু, তাই না? পড়ন্ত বস্তু, তার মানে এখানে অভিকর্ষ ত্বরণ হিসেবে জি কাজ করবে। আরেকটা কথা বলা যে যখন ও ভূপৃষ্ঠে আঘাত করবে তখন কত বেগ নিয়ে আঘাত করবে। মনে করো বস্তুটা এখানে একদম ভূপৃষ্ঠে যখন এটা আঘাতটা করবে, তখন ওই সময় যে তার বেগ মানে শেষ বেগ সেইটা বইলা দিছে, চাইছে হাইট, কত উচ্চতা। আচ্ছা, এইটা আমরা কিভাবে করতে পারি? আরেকটা জিনিস বলে নাই বাট আমার বোঝা নিতে হবে, যে এখানে কিন্তু এই যে আমার একদম টপ ফ্লোর থেকে বস্তুটাকে আমি ছাইরা দিছি, অবশ্যই স্থির অবস্থা থেকেই আমি ছাইরা দিছি, তাই না? নির্দিষ্ট বেগের কথা যেহেতু বলে না, তার মানে আমি স্থির অবস্থা থেকেই ছাইরা দিছি, অর্থাৎ এবার আদি বেগ কিন্তু 0 মিটার পার সেকেন্ড। দেখো তো এই চারটা পদ মিললে কোনো সূত্র আছে বা মাথায় আসতেছে কিছু? আসার তো কথা। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। দেখো তো এই বস্তুটা কি উপরের দিকে যাইতেছে নাকি নিচের দিকে নামতেছে?
নিচের দিকে, তাহলে এখানে কি প্লাস হবে নাকি মাইনাস? অবশ্যই প্লাস। আচ্ছা, তাহলে আমার চাইছে কি, হাইট চাইছে তো। আচ্ছা, তাহলে ভি এর মান কত? শেষ বেগ 31.3, 31.3, এটার স্কোয়ার ইকুয়ালস টু ইউ তো শূন্য, তারপর লিখি শূন্য স্কোয়ার যোগ 2 এর সাথে 9.8 গুণ করলে কত হবে? 19.6 ইন্টু এইচ। তাহলে এটা শূন্য স্কোয়ার তো লেখা যে কথা, না লেখাও সেম কথা। দেখো তো এইচ সমান সমান তাইলে কত হয়? এইচ সমান সমান 31.3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 19.6। সবাই একটু এইসব করো তো, কত হইলো? 31.3 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, অ্যান্সার আসছে 49.98 এত মিটার। ঠিক আছে, তার মানে এই দালানের উচ্চতা কত? দালানের উচ্চতা হইলো 49.98 মিটার। বা এরকমও কিন্তু ম্যাথ দিতে পারে। আমি তোমাকে জাস্ট একটা আইডিয়া দিই, যে একটা দালান আছে, দালানের নির্দিষ্ট একটা কি বলে ফ্লোর থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, বস্তুটা ভূপৃষ্ঠে এত বেগে আছড়ে পড়লো, বা এত বেগে মানে আঘাত করলো। ঠিক আছে, তো প্রশ্ন মনে করো দিতে পারে যে প্রত্যেক তলা বা প্রত্যেকটা ফ্লোরের উচ্চতা মনে করো 3 মিটার, অথবা একটু ঘুরাই দিতে পারে, মনে করো বললো যে 5 ফিট, 5 ফিট তো হয় না, 10 ফিট। ঠিক আছে, 10 ফিট প্রত্যেকটা তলার উচ্চতা। তারপরে বললো যে কত নম্বর তলা থেকে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, মানে এরকম কিন্তু ঘুরাইয়া কোশ্চেন গুলো করতে পারে। তো একটু চিন্তা করবা, সব অঙ্ক তো আমি করাই দেবো না, কিছু কিছু অঙ্ক একটু নিজেরা বানাইয়া চিন্তা করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, মানে অঙ্কটা কিন্তু অনেকভাবে ঘুরানো যায় চাইলে, বাট কঠিন না জিনিসগুলা। বলো বুঝছো কিনা সবকিছু? আচ্ছা, তাহলে একটা শর্টকাট আমি তোমাদেরকে শিখাই দেই, এটা তোমাদের এমসিকিউ পরীক্ষায় খুব কাজে লাগবে। শর্টকাটটা হইলো, দেখো, এইচ সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 জি। এই শর্টকাটটা তোমরা সবাই মুখস্থ রাখবা। কিসের শর্টকাট? এই বড় হাতের এইচ দ্বারা আমি বুঝাইতেছি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বা সর্বোচ্চ সরণ কত। ইউ দ্বারা বুঝাইতেছি কত বেগে মানে নিক্ষেপ করা হয়েছে। আর জি তো 9.8, আনলেস তোমার যদি কোশ্চেনে বইলা দেয় যে জি সমান সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা বিবেচনায় ধইরা অঙ্ক করতে, তখন কিন্তু তোমার জি এর মান 10 বসাইতে হবে। ঠিক আছে, একটু সাবধানে অঙ্কর কোশ্চেন পড়বা, তারপরে সলভ করবা। ঠিক বুঝছো? এই সূত্রটার মাধ্যমে আমি কিন্তু জাস্ট মানে কি বলবো 10 সেকেন্ডের মধ্যেই বের করে ফেলাইতে পারবো যে সর্বোচ্চ উচ্চতা কত বা সর্বোচ্চ সরণ কত। তোমার কোশ্চেনে মানে বলবে না যে এত কেজি ভরের একটা বস্তু, তোমার জাস্ট বলবে যে কত বেগে নিক্ষেপ করা হয়েছে। সেই ইনফরমেশন থেকেই কিন্তু তুমি মোট কত উচ্চতায় উঠছে সেটা বের করতে পারবা। দেখো, এই যে লাস্ট লাইনে এই যে 56.25 আমি পাইছি, এটা কি? এটা হইলো 7.5 এর স্কোয়ার। আর 7.5 কি? 7.5 হইলো আমাদের আদিবেগ বা ইউ। তার মানে উপরে হইলো গিয়ে ইউ এর স্কোয়ার, আর নিচে এই যে 19.6, 19.6 আমি কিভাবে পাইছি? 2 এর সাথে 9.8 গুণ কইরা, তার মানে 2 জি। এভাবেই আমি শর্টকাটটা আবিষ্কার করলাম, যে আমি তো আবিষ্কার করি নাই, মানে স্যাররাই আবিষ্কার করছে। এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2 জি। বলো শর্টকাটটা মনে রাখতে পারবা কিনা? আজকে বুঝছো? তাহলে এই পর্যন্ত থাকুক। আমি আশা করব আমি যা যা বুঝেছি সবকিছু তোমরা বুঝছো। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।